সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্র 5 মাসেই নতুন সরকারকে ব্যর্থ বলা চরম রাজনৈতিক অসহিষ্ণুতা। তার মতে টেকসই গণতন্ত্রে ধৈর্য জরুরি, তবে বিরোধী দল লং মার্চের মতো কঠোর কর্মসূচি দিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সরকারকে মেয়াদ পূর্ণ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 6 মাস না যেতে রাজপথের এমন আন্দোলন কি স্বাভাবিক রাজনীতি নাকি চরম অসহিষ্ণুতা? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সরকার ও বিরোধী দলের আচরণ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক; নীলোফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি; এবং সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। 5 বছরের আগেই সরকারকে ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। কাঠামো পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা এনসিপির। দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টতা নেই ভারতের, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় একই এলাকায় 2 দুর্ঘটনায় নিহত 9। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। এবং বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। $50 লাখ বিনিয়োগে ভিসামুক্ত ভ্রমণ, থাকছে 30 দিনের অন অ্যারাইভাল সুবিধা। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সরকার ও বিরোধী দলের আচরণ। শাহেদ ভাই, আপনাকে দিয়ে শুরু করে, যেহেতু আপনি ডান পাশে শুরুতেই রয়েছেন। বিরোধী দল রাজপথে কথা বলবে, আলোচনা, সরকারকে হুঁশিয়ারি দেবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হয়ে আসছে। বিএনপি যখন বিরোধী দল ছিল তখনও এই ধরনের কথাবার্তা তারা বলেছেন, রাজপথে বক্তব্য দিয়েছেন। কিন্তু যখন এই বর্তমান নতুন সরকারের 5 মাসের মাথায় বিরোধীরা যে ধরনের বক্তব্য দিচ্ছে, এটিকে ফ্যাসিস্টের ভাষা কেন বলা হচ্ছে? তারা তো বলবেই, তারা তো বিরোধী দল তো এইভাবেই কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, একটা বিষয় হলো যে একটু দুঃখজনক, আমাদের বিরোধী দলের অন্য খুবই ইনফ্লুয়েন্সিয়াল পার্ট এনসিপি, যাদের অনেকে আমাদের ভাই ব্রাদার, জুলাইয়ের রোশনাই আমি বলি সবসময়, তারা কোনটা পার্লামেন্টের বিহেভিয়ার, কোনটা রাজপথের বিহেভিয়ার, আর কোনটা ফরেন ডিপ্লোম্যাটদের সামনের বিহেভিয়ার, এইখানে যে ডিফারেন্সিয়েট করতে পারছে না, সেটা আমাদের জন্য একটু পীড়াদায়ক। আমি যদি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির উপস্থিতিতে এবং বিদেশি ডিপ্লোম্যাটদের সামনে যেইভাবে তারা হইচই করেছে, হ্যাঁ, একটা অভিযোগ আছে যে তাদের নাহিদের বিষয়টা আসে না ওইভাবে, সেটা অন্যভাবেও বলা যেত, অথবা প্রতিবাদটা জানিয়ে তারা বলতে। এখন একটা ডকুমেন্টারি দিয়ে তো আর সবকিছুর অবদানকে স্বীকারও করা যায় না, আবার অস্বীকারও হয়ে যায় না সবকিছু, তাই না? ইটস বিন এ ডিবেট, ন্যাশনাল ডিবেট। যদিও পরবর্তীতে নাহিদ ইসলাম ভালো বক্তব্য রেখেছেন, সালাউদ্দিন আহমেদ উনিও রিকভার করেছেন। রাষ্ট্রপতি সাহেব বলেছেন যে যেখানে এটা কি বল, বেগম জিয়ারও কোনো অবদানের কথা নাই, আবার শহীদ আবু সাঈদের কিছু নাই। সো ইটস নট এ, সো আপনাকে দেখতে হবে যে সেন্সিবল পলিটিক্সটা কতটা জরুরি বাংলাদেশের রাজনীতিতে। সেই সেন্সিবল পলিটিক্স বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে করার চেষ্টা করছে বলেই আমি মনে করি প্রতীয়মান। সেই জায়গায় বিরোধীরা তাদের যে একটা খুব খায়েশ ছিল যে নির্বাচন হলে 3-4 মাসের মধ্যে সরকারকে ফেলে দিবে, কিন্তু আমরা দেখছি যে সরকারের কিছু ভালো কর্মকাণ্ডের কারণে ননস্টপভাবে তাদের প্রতি যে জনসমর্থনের জোয়ার, সেই জায়গায় সরকার ফেলে দেওয়ার মতো কোনো ইস্যু কিংবা জনসমর্থন, গ্রহণযোগ্যতা বিরোধীদের কাছে নেই। সেই কারণে তারা একটু ব্যতিব্যস্ত হয়েই ধরেন যে ছোটোখাটো বিষয়গুলো যখনই সামনে আসছে, এই যে সরকার ফেলে দেওয়ার মতো একটা কথাবার্তা তারা বলছে আর কি। গণতন্ত্রে এটা বলা যাবেই, এটা সমস্যা নাই, কিন্তু আপনাকে দেখতে হবে যে না, এই বক্তব্যগুলো কখন আসছে, এটার সাথে সিনক্রোনাইজেশন আছে কিনা, অন্যান্যভাবে তাদের অবদানকে যারা নাই করে দিতে চায়, বাংলাদেশ রাষ্ট্রকে যারা আবার করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, এখানে আবার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা যখন হুঙ্কার দিচ্ছে এখানে আসবে, আবার এরাও হুঙ্কার দিচ্ছে তোমাদেরকে ফেলে দিব, সেই জায়গায় ওই যে মাফিয়ার, এটাকে কি বলে,
ফ্যাসিবাদের ভাষা আর কি বলেছেন, এটা রাজনৈতিক রেটরিক। ওই ইন্ধনটা প্রধানমন্ত্রী, আমি ছিলাম জুলাই জাদুঘরের সামনে, উনি বলছেন যে হঠাৎ যে অস্থিতিশীলতা তৈরি করে এর পেছনে পতিত গোষ্ঠীর সাথে কোনো যোগসাজশ আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। তো সরকারের ভিতরে এই চিন্তাটাও আছে যে এই যে বিরোধী দলকে নিয়ে তাদেরকে আস্থায় নিয়ে যে রাজনীতি করার চেষ্টাটা সরকার করছে, আদৌ এটাতে তারা মনোভূত হচ্ছেন কিনা। আপনি আপনার জীবদ্দশায় কবে দেখেছেন যে বিরোধী দলীয় নেতার আসনে স্পেশাল এনভয় পাঠান প্রধানমন্ত্রী? তাই না? তার আসনে দুজনকে পাঠিয়েছেন, একজন মন্ত্রী আর ঢাকার মেয়রকে পাঠিয়েছেন, প্রশাসককে, যে না ওখানে সবকিছু করতে হবে। আপনি কবে দেখেছেন যে বিরোধীদের প্রত্যেক আসনের জন্য 20 কোটি টাকা নিজে বরাদ্দ দেন, প্রধানমন্ত্রী বলে দেন? আপনি কবে দেখেছেন যে বিরোধী দলীয় নেতাকে ডেকে এনে বলেন যে আপনার আসনের সব দায়িত্ব আমার, আপনি বলেন কোথায় কি করতে হবে? এগুলো জেস্চার, রাইট? এই জেস্চার যে শুধু বিরোধী দলের প্রতি দেখাচ্ছেন তা তো না। উনি ডক্টর ইউনূসকে একজন বিজ্ঞ ব্যক্তি, ওনার নামে আমরা অনেক সমালোচনা করেছি নির্বাচন নিয়ে যখন উনি পায়তারা করছেন, বাট এখন কান্ট্রি ইজ অন দ্য রাইট ট্র্যাক। উনি দর্শক সারি থেকে উনি বসায় নিজে, এগুলো গুড জেস্চার। সো এই গুড জেস্চারের রাজনীতি যেটা ইজ ড্রিভেন বাই দ্য প্রাইম মিনিস্টার, ইজ ইট এনাফ আপনার বিরোধী দলের মন জয় করার জন্য? আমার তো মনে হচ্ছে না এনাফ। সেই কারণে তাদের ওই যে নির্বাচনের আগে যে ছিল যে তারা সরকার ফেলে দেবে 3 মাস 6 মাসের মধ্যে, সেইটার যে তাদের এই মনোবাসনা বারবার উঠে আসছে, ওই জন্য বলছে যে এটা হচ্ছে ফ্যাসিবাদের, আমরা পদধ্বনি কি বলে ওই রাজনীতির একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমার ধারণা যদি সরকার ফেলে দেওয়ার পর বিকল্পটা কি, দা কান্ট্রি কোথায় যেয়ে পৌঁছাতে পারে, গিভেন দ্য ফ্যাক্ট ইন্ডিয়া শেখ হাসিনা যেভাবে উকি মারছে ঘাড়ের কাছে, তারা যদি এইটা বিবেচনা করে নিশ্চয়ই তারা তাদের কোর্স চেঞ্জ করবে। জি, মনে আপনার কাছে একটু পরে আসবে, আগে সারোয়ার তুষারের বক্তব্যটা শুনে নিই। শাহিদ ভাই যেটি বলছেন যে কোনটা সংসদের ভাষা আর কোনটা রাজপথের ভাষা, এটি আপনারা গুলিয়ে ফেলছেন। আর সরকারকে ফেলে দেওয়ার মনোবাসনা আপনাদের নির্বাচনের আগেও ছিল, এখন তো আরো বেশি জোরালো করছেন আপনারা, কিন্তু সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো ইস্যু নেই। জি, আপনাকে ধন্যবাদ। এখন সরকার বা সরকার দলের সমর্থকরা যদি আমাদেরকে এটাও নসিহত দেওয়া শুরু করে কোনটা কোথাকার ভাষা, তাহলে তো আমাদেরও নসিহত দিতে হয় যে কোনটা ইতিহাস আর কোনটা আত্মসাৎ, কোনটা বিকৃতি, এগুলো তাদের শেখা উচিত বা তাদের জানা উচিত। যে ডকুমেন্টারিটা নিয়ে কথা বলা হলো, যে সেই ডকুমেন্টারিটা যদি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখানো হতো, তাকে সামনে রেখে তিনি চোখ বন্ধ করে থাকতেন লজ্জায়, যে এটা তো ইতিহাস না। এবং কি দাঁড়ালো জিনিসটা, এখন পত্রিকায় রিপোর্ট হয়েছে, যুগান্তর আজকে রিপোর্ট করেছে, যেটা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুজনের উপস্থিতিতে একাধিকবার জিনিসটা দেখানোর পরে আবু সাইদের ভিডিও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আন্দোলনের ফুটেজ, এগুলোকে একেবারে ইন্টেনশনালি কেটে দেওয়া হয়েছে। এবং নির্মাণ কমিটি যে আপনি ডকুমেন্টারিটা বানাচ্ছেন, সেখানে আপনি কাদেরকে রেখেছেন? মন্ত্রীর পিএস এবং প্রতিমন্ত্রীর এপিএস, তারা কি ডকুমেন্টারি নির্মাতা? আপনি তাদেরকে রেখেছেন কেন? এবং বলা হচ্ছে মন্ত্রণালয়ের ভেতর থেকেই এই শীর্ষ পর্যায়ের একজন আমলার নির্দেশে এই জিনিসটা বাতিল করে দেওয়া হয়েছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর ব্যাপারে সম্পূর্ণ অবগত ছিলেন। ওখানে যদি আমরা এই প্রতিবাদটা না করতাম, এবং শুধু তো আমরা প্রতিবাদ করি নাই, আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, এটা তো সরকারের প্রোগ্রাম, সরকার দাওয়াত দিয়েছে। আমরা গেছি সাকুল্যে 8 জন, 7-8 জনের একটা টিম গেছে, বাকি যারা উপস্থিত ছিল তারাও তো প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদ করার পরে আপনি দেখেছেন পুলিশের আইজির ভাষা দেখেছেন, স্যার এগুলাকে কি বাইর করে দিব এগুলা। তো উনি যে এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাচ্ছেন, উনি হয়তো ভুলে গেছেন যে আজকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্ভবত আইজি, তো যে মামুন সাহেবের, উনি তো আইজি ছিলেন, আজকে তিনি রাজবন্দী, মানে সাজা কম পাওয়ার জন্য তাকে আজকে রাজসাক্ষী হতে হয়েছে। এই ইতিহাস যেন এই যে নতুন আইজি সাহেব ভুলে না যান, এই গরম দেখানো হবে না এগুলাকে। ভাষাটা কিন্তু অত্যন্ত আপত্তিকর। ওখানে একজন মাননীয় সংসদ সদস্য ছিলেন প্রতিবাদকারীদের মধ্যে, তাকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি ভালো ম্যানেজ করেছেন, উনি বুঝতে পেরেছেন যে এটা এইভাবে ডান্ডা মেরে ঠান্ডা করার জিনিস না, এটা অ্যাড্রেস করতে হবে, ক্ষোভটা কোথায় সেটাকে অ্যাড্রেস করতে হবে। এবং তিনি তখন মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে কথা বলার জন্য বলেছেন। তাহলে এই যে আপনি 2 বছরের মাথায় এইভাবে ইতিহাস বিকৃতি করতে গেলেন, এই আওয়ামী খাসলত আপনাকে পেয়ে বসলো কেন? এবং এভাবে আপনাকে বিএনপি তো এত এভিডেন্টলি গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আছে যে আপনি শুধু প্রকৃত ঘটনা ন্যারেট করলেই সেখানে বিএনপিকে মানুষ পাবে। আলাদা করে তো এভাবে ইতিহাস আত্মসাৎ করা দরকার নেই, এমনকি এক দফা এটাকেও আপনার বিকৃত করা দরকার নেই। যেটা ইতিহাস এটা ইতিহাস। 3 তারিখের ইতিহাসে আপনি ওখানে আরেকজনকে বসিয়ে দিলে হবে না। এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমান আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 17 তারিখ না 16 তারিখে বলেছেন এটাকে হাজির করলে হবে না, কারণ হচ্ছে বিএনপি তো 17 বছর ধরেই পদত্যাগ চেয়েছে,
কিন্তু জুলাইয়ের এক দফা কোনটা, এটা তো ইতিহাসের ব্যাপারে আপনাকে সত্যনিষ্ঠ থাকতে হবে। আপনি এতদিন আওয়ামী লীগের সাথে এটা নিয়ে পাঙ্গা নিয়ে পারেন নাই, এই স্বাধীনতার ঘোষককে। এখন আপনি বাচ্চা কাচ্চা ছেলেদের সাথে, যাদেরকে আপনার বাচ্চা কাচ্চা ছেলে বলেন, তাদের সাথে আপনি এটা নিয়ে পাঙ্গা নেবেন যে এই জুলাইয়ের এক দফা, মানে এই খায়েশটা তো খারাপ। আপনি ডিউ ক্রেডিট দেন। এবং এটা কোথা থেকে আসে আমি আপনাকে বলি সাইকোলজিটা। আজকে দেখবেন আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী অ্যানি ভাই একটা কথা বলেছেন যে আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত থাকতেন, ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকতেন, দল করতে গেলেন কেন? এটাই হচ্ছে মূল গাত্রদাহ, এটাই হচ্ছে মূল মনের ভেতরের যে ওই পলাতক কাদেরের ভাষায় জ্বালা, অন্তর্জ্বালা, যে তোমরা কেন ভাই রাজনীতিতে আসলা কেন? তোমরা আন্দোলন করেছো, রক্ত দিয়েছো, তোমরা এখন চলে যাবা আমাদের হাতে ক্ষমতাটা দিয়ে কুচকাওয়াজ করতে করতে ঘরে ফিরে যাবা। তোমরা যে আবার রাজনীতিতে আসছো আমাদের সাথে, তোমাদের সাথে আমাদের একসাথে রাজনীতি করতে হচ্ছে, এটা তো আমাদের ভালো লাগে না। আমাদের তো ওই পুরনো সেট আপ সেটা ভালো লাগে, ঠিক আছে? ওইখান থেকে আপনার এই জিনিসগুলো আসে। তো আমি বলবো যে আপনার বিরোধী দল তো সরকারকে সহযোগিতা করতে চায়, এবং সহযোগিতা করতে চায় বলে অন্য অনেকে সরকারের যে বিরোধী দলের সমালোচনা অনেক সময় বেশি করছে, যে বিরোধী দল হচ্ছে দুর্বল, বিরোধী দল হচ্ছে আমরার মামুরা, এই ধরনের কথা বলে না। তাদের মাথায় তো বিরোধী দল আছে ওই জ্বালাও পোড়াও, কিংবা সরকার বলতে যে ধরো তক্তা মারো পেরেক টাইপের। এখন যে একটা গঠনমূলক, যেখানে সহযোগিতা সেখানে সহযোগিতা, যেখানে বিরোধিতা ওখানে বিরোধিতা, এটা তো অনেকের ভালো লাগে না। তারা তো আগুন লাগাতে চায়, গ্যাঞ্জাম লাগাতে চায়। তো কিন্তু বিরোধী দল যে আপনাকে সহযোগিতা করবে সেটা তো আপনার ব্ল্যাঙ্ক চেক দেবে না তো বিরোধী দল আপনাকে। আপনি ইয়েকে ওই কি বলে বসুন্ধরাকে জ্বালানি বাজার তুলে দেওয়ার জন্য চেষ্টা করবেন, বিরোধী দল চুপচাপ বসে থাকবে? আপনি প্রাইভেটাইজেশন করবেন ওষুধের ইয়েটা, নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ওষুধ, সেগুলো আপনি প্রাইভেটাইজেশনের দিকে যাবেন, তো বিরোধী দল বসে থাকবে? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোট বাস্তবায়ন করবেন না, আপনি ইতিহাস বিকৃতি করবেন, আপনি সমস্ত জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় পুনর্বাসন কেন্দ্র বানাবেন, আর বিরোধী দল কি বসে বসে থাকবে? আপনার কাছে আবার আসবো মনিয়াপা, বিরোধী দল আসলে রাজপথে কি বলবে বা কি কর্মসূচি দেবে, এটি কি সরকার বা সরকারি দল ঠিক করতে পারে কিনা, বা ঠিক করে দেওয়ার কথা বলতে পারে কিনা, এটি একটি দিক। আরেকটা হচ্ছে যে আপনাদের ভেতরে বা সরকারের ভেতরে বা বিএনপি দলের নেতাদের ভেতরে আওয়ামী লীগের খাসলত পেয়ে বসেছে, যেটি ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, বিরোধী দল একটা স্বাধীন দল। আমি তো অনেক সময় মনে করি সরকারি দলের চেয়ে বিরোধী দল তো আমি অনেক দিন ছিলাম, অনেক বছর। সেইখানের যে একটা ফ্রিডম, মানুক বা না মানুক কেউ, আমার যে ফ্রিডমটা, কথা বলার যে, আমি কথা বলে যে শান্তি পাওয়াটা, যে আমি জনগণের হয়ে কথা আপনি টকশোতে এসে বলেছেন যে এখন আর শান্তি পায় না কথা বলে, জনগণের হয়ে কথা বলেছি। তো আমরা তো চাই যে বিরোধী দল আমাদের চুলচেরা হিসাব করবে, আমাদের ছায়া সরকার হিসেবে থাকবে। এটা কিন্তু আমি না, শুধু আমার যে নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি নিজে এই কথাটা প্রায় সময় প্রকারান্তরে বিভিন্ন ভাষায় উনি বোঝানোর চেষ্টা করে। এই যে শাহেদ সাহেব বললেন যে 20 কোটি টাকা, উনি কিন্তু ওনার বক্তব্যের শুরুতে বলেছেন, যান আপনাদেরকে আমি, যাতে কোনো কথা না ওঠে, ওই যে কথা উঠেছিল যে এমপিরা কম পেয়েছে, তাদের এমপিরা কম পেয়েছে, সরকারি এমপিরা বেশি পেয়েছে, কিংবা এই যে বিরোধী দলের নেতাকে বলা যে আপনার কি কি কাজ আমি নিলাম, এই জায়গাগুলো, এটা এই প্রকারান্তরে এটাই বলা। তো বিরোধী দল কথা বলবে, বিরোধী দলকে আমরা কথায় বাধা দিব না, এটাই কিন্তু এই গণতন্ত্রটাকেই আমরা 15.5 বছর খুঁজছিলাম, এবং এটা এখন চালু আছে বলেই মাঝে মাঝে কিন্তু গণতন্ত্র অপকাহিনীও আমাদের মাঝে আসে। এমন কথা, যে কথাগুলো, যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো বলা, এটাকে গণতন্ত্র বলে না, সেটাও আমাদের শুনতে হয়। এটা নিয়ে আমাদের অনেক খেদ আছে। বাট যে কথাটা হয়েছে, যেটা তুষার বললেন এতক্ষণ, আমি তুষারকে এটা বলবো যে হ্যাঁ, এই জিনিসগুলো ভুল হয় অনেক ক্ষেত্রে। ভুলটা কেমন হয় আমি বলি। আমি বহু বছর রাজনীতি করি, যেহেতু কিছু কিছু করে ধাক্কা খেতে খেতে শিখেছি কিছুটা। সেটা হলো যে এই কাজগুলো বেশিরভাগ আমলারা করে। সরকারি দল তো সবসময় মনে করে আমি তো ব্যতিব্যস্ত, আমি তো বিরাট ব্যস্ত, আমি ঘুরে বেড়াচ্ছি, আমি এই কাজ করছি, হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখে নিব, তুমি দেখছো তো তাহলেই হয়েছে, ঠিক আছে। তো কাহিনীটা কিন্তু অনেকটা এরকম হয়েছে। আমি যদি বলি যে এখন তো সবার পকেটই সাংবাদিকতায় ভরা, মোবাইল, সেটাই একটা সংবাদপত্রের অফিস বলা চলে। তাহলে এই যে 24-এর এত এত ছবি, ফুটেজ, এত রেয়ার জিনিসও এখনো বের হচ্ছে, আরো বের হবে দিন যত যাবে, সেটা তো বিরোধী দলের উচিত ছিল তারাও একটা প্রামাণ্যচিত্র বের করা। যখন দুইটা প্রামাণ্যচিত্র একখানে হবে, তখনই কিন্তু জনগণ বুঝবে যে কোনটা বেটার। জনগণ কিন্তু বেটারটাই বেছে নিবে। সরকারি দলে যে আমলারা অনেক সময় এটা করে, তার প্রমাণটা দিই আপনাকে। শেখ মুজিবের শতবর্ষ পালিত হয়েছে, মনে আছে আপনার? শতবর্ষ পালিত হওয়ার সময় দীপুমণি সম্ভবত তখন পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত বিশ্বের যত বড় বড়টারে দাওয়াত দিছে, কিংবা 50 বছর পূর্তি স্বাধীনতার, এমন হবে যে বাংলাদেশের স্বাধীনতার, দীপুমণি দাওয়াত দিয়েছে।
দাঁত দেওয়ার পরে একটা ক্রোড়পত্র বের হয়েছে বেশ মোটা, সেই ক্রোড়পত্রে কোথাও শেখ মুজিবের নামটা নাই। অথচ ক্ষমতায় তারা স্বৈরশাসক, তারা ফ্যাসিস্ট, তাদের তো প্রতিটা পাতায় পাতায় লাইনে লাইনে থাকার কথা। নাই নাই এই নিয়ে অনেক কাহিনী, যেমন শোনা ছিল না এক ফোঁটা, ঠিক তেমন ওই বইটার মধ্যে কোনো নাম ছিল না। তো তখন ওই সময়টাও এই ঘটনা ঘটেছে, কারণ এই ঘটনাগুলো ঘটতেই থাকে যদি আপনার দূরদৃষ্টিতা না থাকে, দূরদৃষ্টি না থাকে। যে বা যারাই এটা হয়েছে, আমি অত কিছু বলতে চাই না, তুষারের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই, ওখানে যেটা হয়েছে সেখানে তুষাররা সবাই, প্রত্যেকেই, বিরোধী দলের নেতা, জামাত ইসলামী সহ সবাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এই ঘটনাগুলোর মেইন একটা কারিগর, এটা তো যে কেউ শত্রুপক্ষ বলবেন, ওনাকেও কিন্তু ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। ওইভাবে আপনি যদি ওটা দেখেছেন কিনা আমি জানি না, ওটা আমি যেতে পারিনি সকালের প্রোগ্রামটায় যে ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি এইটা বলতে চাই, তুষাররা তো আগামী দিনের ভবিষ্যৎ। বেশ ভালো কথা যে রাজনীতিতে কেন এলেন এলিম ভাই যদি বলে থাকে, আমি ধরলাম যে এটা বৈষম্য বিরোধীদের কথা বলা হয়েছে। এটা কিন্তু রাজনীতির, যখনই রাজনীতি এনসিপি, তখন কিন্তু তাদের মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে, একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু যখনই বৈষম্য বিরোধী তখন কিন্তু সীমা অসীম হয়ে যায়, কারণ ওটা হচ্ছে আন্দোলন আর এটা হচ্ছে একটা দল, দুইটাকে একাকার করা যাবে না। এনিভাই এটাই বোঝাতে চেয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তারা ওইখানে ফরেন যে ডেলিগেটরা ছিল, ডিপ্লোমেটরা ছিল, তাদের সামনে এটা যে রাষ্ট্রের অপমান, মানে তুষারেরও অপমান, মনিরও অপমান, শাহেদেরও অপমান, আপনারও অপমান, তো এটা তো পাগলেও বুঝে। তাহলে তারা কেন বুঝলো না? ডিপ্লোমেটরা পালিয়ে চলে যেতে বাধ্য হলো এই অবস্থার মধ্যে। এটা তো রাষ্ট্রের অপমান। তা রাষ্ট্রের অপমান করার জন্য কি কোনো বিরোধী দল থাকে? এটা পৃথিবীর কোথাও শুনেছেন? এই কথা তো আজকেও বলা যেত, কালকেও বলা যেত, এটার জন্য 5টা অবরোধ করা যেত, 10টা সাংবাদিক সম্মেলন করা যেত, 20টা তর্ক করা যেত, 30টা আমি প্রামাণ্যচিত্র জমা দেওয়া যেত না? দিন তো শেষ হয়ে গেল না, 2 বছর। আমরা তো এটা চাই না 2 বছর বেঁচে থাক, আমরা চাই 200 বছর, 2000 বছর বেঁচে থাক 24। তাইলে 24 তো হারিয়ে গেল না। একটা ভুল থেকে মানুষের অনেক শিক্ষা হয়। সেখানে সরকারও বলতো, যখন তুষারের প্রামাণ্যচিত্রটা ভালো হতো তখন আমার মুখটাতেও তো একটা ছাই পড়তো। জি, আপনার কাছে আবার আসবো। শাহেদ ভাই, তেল গ্যাসের সংকট, বিদ্যুতের ভুতুড়ি বিল, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর প্রতিবাদে বিরোধী দল লং মার্চের কর্মসূচি দিয়েছে এবং তারা যেটি সরাসরি বলছেন যে সরকার আসলে ব্যর্থ। মানে এখনই কি ব্যর্থ বলা যায় না, যেটি বিএনপির মহাসচিব বলেছেন যে বিরোধী দল আসলে চরম অসহিষ্ণু হয়ে গেছে? তাই না, ওইটা নিয়েই তো আলোচনা হচ্ছিল যে মানে অসহিষ্ণুতা কাদের, মানে এটা জামায়াত এবং এনসিপি তারা যে যুগ্ম যৌথ আন্দোলন, আমার কেন জানি মনে হয় যে জামায়াতের রাজনীতির যে একটা ডিব্যাকেল তৈরি হয়েছে গত 3-4 মাসের ক্রমাগত, তাদের যে পতন, নৈতিক পতন, ড্যামেজ, স্খলন, সেই স্খলনটাকে তারা রিগেইন করার চেষ্টা করছে। এবং সেখানে অবশ্যই এই যে ভিডিও ডকুমেন্টারিতে তাদের নাম নাই, এনসিপির মতো, এনসিপি তো সবসময় বরাবরই ধরেন একটু আগে থেকে এসে কাজ করে, তো জামাতের আবার ইমেজ উদ্ধারে এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি, হুইচ ইজ এটা গুড না ব্যাড, এটা তারা বিবেচনা করবে। জামাতের যে নৈতিক স্খলন এবং তাদের যে ক্রমাগত ড্যামেজ হচ্ছিল, সেই ড্যামেজটা কাটিয়ে ওঠার জন্য তারা এখন এই যে সরকার পতনের কথা। আপনি দেখেন এই যে গ্যাসের সংকট, আমি বারবার একটা কথা বলছি, গ্যাসের সংকট একটা বৈশ্বিক সংকট, এটা শুধু আমাদের সংকট না। আমি যুক্তরাষ্ট্রেও যেই গ্যাস $2.17 কিনতাম, এখন সেটা $4.80-90 কিনে আসার সময়। ক্যালিফোর্নিয়াতে গ্যাসের গ্যালন প্রায় $10, মানে এটা ডাবলের চেয়েও বেশি। এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের এই অবস্থা, সেখানে এইখানে এসে আমার ওই যে একটা রিফাইনারি যে বিকল হয়ে গেল, আমি এখানে একবারে ধোয়া দিচ্ছি না, নিশ্চয়ই মন্ত্রণালয়ের গাফিলতি ত্রুটি আছে, এবং তারা আমি দেখলাম যে গতকালকে ওইটা আবার রিপেয়ারও করে ফেলছে আর কি। তো এটা নিয়ে হয়তো গভর্নমেন্টের তরফ থেকে একটা অগ্রিম বার্তা দেওয়ার দরকার ছিল, পিআর ডিপার্টমেন্ট থেকে কিংবা অন্য জায়গা থেকে, যে দিস আর দ্য ইস্যুস, বাট এটা খুব অল্প সময় এটা রিকভার করার চেষ্টা করছি, তাহলে বিরোধী দলের হাতে ইস্যুটা দেওয়া লাগতো না, তারা ইস্যু পাইতো না। আরও একটা যেটা বিষয়, সেটা হইলো যে ধরেন এই যে সচিবালয়ের মতো একটা নার্ভের জায়গাগুলোতে তারা ব্লক করতে চাচ্ছে।
রাষ্ট্রপতির আসন, সেই আসনে যেখানে ডিপ্লোম্যাটরা আছে, যেখানে আমি এটা দেখছিলাম যে প্রাইম মিনিস্টার ভাষণ দিবে বাংলায়, ডিপ্লোম্যাটরা বসে আছে বলে তার উপদেষ্টা মাহাদি আমিনকে ডাকলেন, ডেকে বললেন যে আমি যেটা বলবো এটার ইংরেজিতে তুমি করবা, কারণ আয়োজকদের ত্রুটি ছিল। প্রধানমন্ত্রীর ভাষণকে আপনার এটাকে কি বলে, ওই তলা দিয়ে যেটাকে বলে ডিভাইস দিয়ে যেটা সাবটাইটেলস হ্যাঁ, দেওয়া, subtitle। সেটার কোনো উদ্যোগ ছিল না। উনি দেখলেন, দেখে মাহাদি আমিনকে বললেন যে না, এটা আমি যখন বলবো তুমি এটা করবা। তার মানে উনি বাইরে যারা আছেন, দেখেন আমাদের এখানকার ইকোনমি তো ডিপেন্ডেন্ট উইথ দ্য ইমেজ অফ আওয়ার ফরেন ফ্রেন্ডস যারা এখানে আছে, তারা এখান থেকে যে রিপোর্ট দিবে, সেই রিপোর্টের উপর বেস করে তাদের দেশের ইনভেস্টররা গভর্নমেন্ট অ্যাপ্রোচ করবে। সো আমাদের দেশের অভ্যন্তরীণ যেসব ডিপ্লোম্যাটরা আছে, তারা দে আর ভেরি মাচ পার্ট অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটি। তাদের সামনে যে হট্টগোল বাদিয়ে যে মব চরিত্রটাকে তৈরি করা, ইটস ডেফিনেটলি অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটাকে রাষ্ট্রের ভালো কাজগুলোকে কিংবা অ্যাডভান্সমেন্টকে প্রশ্নবিদ্ধ করা, তো সেটা তো কাঙ্ক্ষিত না। মানে ওকে ওয়েল, মানে আমরা তো চিরদিনের জন্য একটা দল ক্ষমতায় থাকবে না। আমি মানুষের সিম্পলিসিটি, তাদের কমেন্টসগুলো দেখছিলাম, পড়ছিলাম, আরে ভাই তোরা একটা সরকার ক্ষমতায় আসে, তোরা দেখ 6 মাস 1 বছর 2 বছর দেখ, তাদেরকে চালাইতে দে, ভোটের সময় তো তোরা আসবি, এখনই কেন এত চিল্লাপাল্লা করিস? এটা 20 কোটি মানুষের দেশ, আমাদের সীমিত সম্পদ, সমস্যা থাকবেই, এই সমস্যা থাকবেই, কিন্তু সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের যে কালেকটিভ অ্যাপ্রোচ, সেই কালেকটিভ অ্যাপ্রোচটা আমরা শো করতে পারছি কিনা। যখনই না পারছি, তখনই এই প্রশ্নগুলো আসছে যে না, তোমাদের আসলে ইন্টেনশনটা কি? তোমরা কি আমাদের কাজ করতে দিতে চাও, না আমাদেরকে ফেলে দিয়ে নানানভাবে তোমরা তোমাদের সুবিধা নিতে? তোমরা তো চালিয়েছো 2টা বছর, রাইট? প্রায় অলমোস্ট 2 বছর চালিয়েছে। আমরা কি দেখেছি সেই সময়? মানে থ্যাংক গড যে না, একটা নির্বাচন হয়ে আমরা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে ঢুকেছি। আমরা তো রাষ্ট্রটাকেই হারিয়ে যেতে বসেছিলাম। এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছ থেকে পরিপূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার একটা মাফিয়া গোষ্ঠী তারা তৈরি হয়ে গিয়েছিল, উইথ দ্য ইনভলভমেন্ট অফ কি বলে, আমাদের বিপ্লবী চেতনার, মনোবাসনার তারুণ্যকে ভুলুণ্ঠিত করে। থ্যাংক গড যে আমরা পার্লামেন্টারি সিস্টেমে ফিরে এসেছি। এখন উই ক্যান ডু ফাইট এগেন। পার্লামেন্টে আসবে, আমি তো মনে করি, অবশ্যই মনে করি, বিএনপি তার নির্বাচন ইশতেহারে ওয়াদা করেছে যে 10 বছর পর পর 2বারটার বেশি প্রধানমন্ত্রী একজন ক্ষমতায় থাকবেন না। সো ওয়েট ফর দ্যাট টাইম। আর এই সময় যে নিয়মতান্ত্রিক রাজনীতিটা করবে, আমি বলছি না তারা রাজনীতিই করতে পারবে না, কথাই বলতে পারবে না, অবশ্যই তারা কথা বলবে, কিন্তু ওই যে আমি তুষারের একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হলো যে ঘোষণা কেন্দ্রিক বিতর্ক, যে আওয়ামী লীগের সাথে ফাইট করে পারেন না, আমাদের সাথে কেন না? ধরুন 1 দফার ঘোষণা নাহিদ দিয়েছে শহীদ মিনারে, নাহিদের কর্মকাণ্ড এবং হাসনাত সার্জিস কর্মকাণ্ড নিয়ে আরেকজন সমন্বয়ক ননস্টপ কথা বলছে, ভিডিও প্রকাশ করছে। এনসিপি রাজনীতি করে না বলে 9 দফার ঘোষক আব্দুল কাদেরকেও এনসিপি ওন করতে পারতেছে না এখন। এটা তো বিএনপি তো ধরেন অনেক বড় দীর্ঘদিনের ইতিহাসের বিতর্ক, এটা তো 2 বছরের ইতিহাস তাদের। আব্দুল কাদেরকে পর্যন্ত ওন করতে পারে না 9 দফার ঘোষককে। সেখানে বিএনপির প্রতি এই দোষটা দেওয়াটা ওয়াইজ কিনা আর কি। সরোয়ার তুষার, জামাতের যে ড্যামেজ কন্ট্রোল হয়েছে, শাহেদ ভাই বলছিলেন গত 2 মাসের মধ্যে, সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এনসিপিকে ব্যবহার করা হচ্ছে। আর যে রাষ্ট্রীয় প্রোগ্রামে যেটা হয়েছে তথ্যচিত্র নিয়ে, তার ফলে দেশের মর্যাদা সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কারণ বিদেশি ডেলিগেটরা সেখানে ছিলেন। ইতিহাস বিকৃতি করার মধ্য দিয়ে বিএনপি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, গণ অভ্যুত্থানকে অবমাননা করেছে। এটা প্রথমে স্বীকার করতে হবে, তারপরে আমরা যদি প্রতিবাদে কোনো ভুল থাকে সেটা বলবো। আপনি সেটা না বলে বারবার নসিহত দেবেন, এটা আসলে এরকম নসিহত আওয়ামী লীগ বিএনপিকে দিত, যে বিএনপি বিরোধী দলের রাজনীতি জানে না, বিএনপি এটা করতে পারে না, ওটা করতে পারে না। আপনি গত 17 বছর খুলে দেখেন, পত্রিকা খুলে দেখেন, আপনি কি বলতো যে এই যে আজকে ছেলেপেলেরা যে বলছে বালুর ট্রাক সরাতে পারতেন না, এটা কিন্তু তাদের কথা না, এটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে গেছে। হ্যাঁ, এখন আপনারা কপি করে না, কিন্তু এটা তো সত্য, এটা তো সত্য, এটা তো সত্য। আপনি এখন এটা তো সত্যই, এটা আপনি বলেন, এটাকে আপনি পেরেছেন, আপনি এখন সূর্যবীজ দিয়ে আমার চোখ উপড়ে ফেলতেছেন, কিন্তু তখন তো আপনি পারেন না। এখন আপনার খুব লেগে যায় যে একটা কথা বললে তারেক রহমানকে নিয়ে এটা বলা হয়েছে কিংবা অমুককে নিয়ে এটা বলা হয়েছে, কিন্তু তখন আপনি চুপ্পুকে সেদিন পর্যন্ত রাষ্ট্রপতি রাখলেন, যে চুপ্পু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর আইএসআই একতলের ন্যূনতম মর্যাদা থাকলে এটা করতে পারে, তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আপনি তাকে রাষ্ট্রপতি শেষ দিন পর্যন্ত লালগালিচা সংবর্ধনা দিয়ে বের করলেন। এখন যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই যে আব্দুল কাদের নিয়ে কথা বললো, পুরো গণ অভ্যুত্থান যদি একটা সমুদ্র হয়, আব্দুল কাদের হচ্ছে 1 ড্রপ অফ দি ওয়াটার। এখন কেন আব্দুল কাদের দিকে কেউ ফিরেও তাকায় নাই? এখন আব্দুল কাদের দেখবেন আপনি সবার কার মাথার মুকুট হয়ে গেছে খেয়াল করবেন, কারণ সে এখন অন্যের ঘুঁটি হচ্ছে টু আন্ডারমাইন দি লিডারশিপ। এই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে আন্ডারমাইন করার জন্য যখন সে
মানে ফাঁদের মধ্যে পড়েছে তখন আপনার তাকে খুব প্রিয় পাত্র বানিয়ে ফেলা হচ্ছে। না না নো নো নো, আব্দুল কাদের 9 দফা দিয়েছে, এখন আব্দুল কাদেরকে তো আপনারা নাহিদের চেয়ে বড় বানিয়ে ফেলতে চাচ্ছেন। এতদিন তো আব্দুল কাদের দিকে ফিরেও তাকান নাই, কেন এগুলো করেন এগুলো আমরা বুঝি। আব্দুল কাদের 9 দফার ঘোষণা দিয়েছে, উই রেসপেক্ট, কিন্তু তার নিজস্ব ফ্রাস্ট্রেশন আছে, সে শোচনীয় তার পরাজয় ঘটেছে, মানে ন্যাশনাল ইলেকশনের সাথে তুলনা করলে জামানত হারিয়েছে সে। এখন এইটার বেদনা সে ভুলতে পারে না, সে একে ব্লেম দেয় ওকে ব্লেম দেয়, সে নিজে থেকে তাকায় না। যাই হোক, আমি ব্যক্তি নিয়ে আলোচনা করতে চাই না। মূল কথাটা হচ্ছে যে আপনি এই 1 দফা যেটা 3 অগাস্টের, এটা তো একটা ঐতিহাসিক সত্য, এটাকে আপনার আন্ডারমাইন করতে হবে কেন? কি কারণ আছে? আপনি বিএনপির ভেরিফাইড পেজে যান, আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভেরিফাইড পেজে যান, সেখানে বলা হয়েছে ছাত্রদের ঐতিহাসিক 1 দফার সাথে বিএনপির সংহতি, এগুলো তারা এইভাবে প্রচার করেছে। এখন আপনি ইতিহাস বদলে ফেলতেছেন, এটা তো কোনো দরকার নেই, একেবারেই আননেসেসারি, এবং এগুলোই হচ্ছে বিভেদ বাড়াবে। এবং এগুলো বিভেদ বাড়ানোর পরে যখন লেজিটিমেট কর্মসূচি আমি দিব, আমি তো একটা জোটে আছি, আপনি পত্রিকা খুলে দেখেন আওয়ামী লীগ আমলে পত্রিকার ফ্রেমিংগুলো এরকম, কর্মসূচি ডেকেছে বিএনপি, করে দিচ্ছে জামায়াত, এগুলো তখন ছিল না। তখন এই নৈতিক স্খলন এটা সেটা এখন যেগুলো জামায়াত নিয়ে বলা হয়, এগুলো মনে ছিল না তখন। এখন আপনি হঠাৎ করে সুবিধাজনক সময় এসে এই 26 জুলাই 24-এর যখন আন্দোলন পিক টাইমে, তখন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কিন্তু আমি অত্যন্ত রেসপেক্ট করি, তিনি একজন সজ্জন এবং বর্ষিয়ান পলিটিশিয়ান, তার বিবৃতি আছে তো এইভাবে, বিবৃতির ভাষাটা যে জামায়াত ইসলামী সহ সকল ইসলামিক দল সহ আসুন আমরা জাতীয় ঐক্য করি। তখন আপনার জামায়াত ইসলামীকে লাগলো, 17 বছর আপনার জামায়াত ইসলামীকে লাগলো, এখন আপনি মহা জামাত বিরোধী হয়ে গেছেন। আপনি সেদিনও তো সংসদে মাননীয় স্থানীয় মন্ত্রী কি বলেছেন যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে মতিউর রহমান নিজামী নিহত হয়েছেন, এই কথা বলেন নাই? এই সেদিন মানে আগে না, এই যখন এই যে লাস্ট অধিবেশন ছিল তখন। তো আপনারা বললে আপনারাই এই জায়গাটা আওয়ামী লীগ ছিল এতদিন, তারা যেটা বলবে সার্টিফিকেট দিবে সে মুক্তিযুদ্ধের পক্ষের, তারা যাকে পছন্দ করবে না সে রাজাকার। আপনি জামায়াতের সাথে থাকলে গুড, আপনি পতাকা দেবেন তার গাড়িতে, এগুলো ভালো। কিন্তু এখন জামায়াত খুব খারাপ, এখন আপনার মনে পড়েছে হঠাৎ করে স্বাধীনতা বিরোধী। আপনি যতদিন বিএনপি জামায়াতের সাথে ছিল, একটা বাক্য দেখান তো মুক্তিযুদ্ধের মানে ইতিহাস নিয়ে কথা বলেছে, শুধুমাত্র স্বাধীনতার ঘোষক নিয়ে তর্ক করেছে বিএনপি, আর কোনো বলেনি। বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাকে আমরা বলতে শুনেছি পুরোনো কাসুন্দি ঘাটার দরকার নাই, এগুলো অতীত ইতিহাস, এখন তারা এরকম না, এগুলো তারা তখন বলেছে। এখন আপনি হঠাৎ করে এগুলো নিয়ে করছেন কেন? করছেন কারণ হচ্ছে আপনি আসল তর্ক থেকে মানুষের মনোযোগ সরাতে চান। এখনকার ক্রাইসিসগুলো, যেগুলো আপনি শাহেদ ভাইকে প্রশ্ন করার আগে যে ক্রাইসিসগুলোর কথা তুললেন, এগুলো হচ্ছে জেনুইন ক্রাইসিস। মানুষ এখন ওই পুরোনো কাসুন্দি ঘাটতে চায় না, কিন্তু ইতিহাসের ব্যাপারে সত্যনিষ্ঠ থাকতে হবে, ব্যাপারে আমরা 100% একমত। এনসিপি একটা 1 বছর 4 মাসের দল হিসেবে। আমি একটু তুষার ভাই আপনাকে জিজ্ঞেস করি, জামাতের নৈতিক স্খলন হয়েছে কিনা আপনি স্বীকার করেন কিনা? মানে তাদের যে এখন যদি আমরা এগুলো যদি আমরা নিয়ে কথা বলতে থাকি, তাহলে তো সরকারের অনেক মন্ত্রীর ব্যাপারেও তো সোশ্যাল মিডিয়া অনেক ধরনের আলোচনা আছে, তো আমরা ওই জায়গায় যেতে চাই না। আমি রাজনীতিকে আমরা ওই আলোচনা ওই ডার্টি জায়গায় নিতে চাই না। এই যে গ্যাস তেল, আপনি বলেন যে আপনি যেগুলো বলছেন আইন শৃঙ্খলা, গ্যাস, তেল, সমাধানের সুযোগ আছে বিদ্যুৎ, কিভাবে সমাধান করবে? আপনি মানে সংসদে তো এগুলোতে আপনি সলিম বুঝ দিয়ে দিবেন, এবং আপনি তো তখন সেখানে কথা বলতে দিবেন না। আর সংসদ থাকলে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট যেমন থাকে, আপনি সংবিধানের মধ্যে তাহলে ওই যে গণতান্ত্রিক সংগ্রাম করার এই অধিকারটা দিয়েছেন কেন? দিয়েছেন কারণ এটা হলো আমার মৌলিক অধিকার। ফলে আমি সংসদেও করব, আমি সংসদের বাইরেও করব, এটাই রাজনীতি। এখন যদি আপনি বলেন যে না পার্লামেন্টে যান, ওখানে বাইরে কোনো আলাপ করা যাবে না, এটা তো হচ্ছে আপনি আমাকে আমার গণতান্ত্রিক অধিকারটাকে সংকুচিত করতে চান, তাই না? রাষ্ট্রের কেপিআই গুলোকে আপনি দেখবেন যে কেপিআই গুলোকে টার্গেট করবে কিনা, সচিবালয়, তারপরে এগুলোকে টার্গেট করবে কিনা। যখন থেকে জামায়াতের সাথে এনসিপি জোটে গেল, তখন থেকেই আমরা দেখলাম যে জামাতকে কটাক্ষ বা এনসিপি কে বেশি করে মানে কথার আঘাত করা হচ্ছিল। কিন্তু বারবারই এনসিপির তরফ থেকে বারবারই বলা হয় যখন জামাত আপনাদের সঙ্গে ছিল তখন তো জামাত ভালো ছিল, এখন কেন খারাপ বলা হচ্ছে? দেখেন, জামাতকে আমরা কিন্তু কখনোই ওইভাবে খারাপ বলা বা ইন্টেনশনালি খারাপ বলার এই ধরনের রাজনীতি বিএনপি কোনো সময়ই করে না। বলতে পারেন জামাত আমাদেরকে অনেক ক্ষেত্রে বাধ্য করেছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে আমাদের সঙ্গে সবার ভালো সম্পর্ক ছিল, এই ছেলে মেয়েদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো ছিল, তারা দল করা পর্যন্তও আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এখন জামাত প্রথম দিন থেকেই 5ই আগস্টের পরে দেখেন 1 সপ্তাহে, আমি বলবো না যে কোনো কিছু হয় নাই, লুটপাট হয় নাই। লুটপাটটা কেমন? কিছু লোকের নোংরামো ছিল, ইন্টেনশনালি ছিল, আবার কিছু লোক আপনি যে 17টা বছর কষ্ট করেছেন, আপনার জায়গা জমি সব নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ তো অনেক কিছু করেছে, অনেকের বাড়ি দখল করেছে, ঘর দখল করেছে, আপনার খ্যাত দখল করেছে, সব কিছু নিয়ে নিয়েছে। অনেকেই তার নিজের এলাকা রেখে ঢাকা শহরে এসে রিক্সা চালাইছে, সিএনজি চালাইছে অনেকেই। তো সেই মানুষগুলো যখন ফিরে যাবে, নিজের জিনিসটা নিতে যাবে, তখন তো তাকে আর যাই হোক আমি তো দখলদার বলতে পারি না, আমি তো চাঁদাবাজ বলতে পারি না। কিন্তু জামাত যে জিনিসটা নিল, মুখ দিয়ে বললো একটা জালিমকে বিদায় করে আরেকটা জালিমকে নিয়ে আসবো। ফার্স্ট দিন আপনি খেয়াল করেন, ফার্স্ট বললো 2 থেকে 3 দিনের দিন বললো
আমরা এটাকে এক ধরনের উড়িয়ে দিলাম, কিন্তু কষ্ট লাগলো। কাকে বোঝাতে চাচ্ছেন? বড় দল তো বিএনপি আছে, আর তো কেউ নাই। কেউ থাকলে আমরা না হয় বুঝতাম যে ওইদিকে আপনি ঢিল ছুড়ছেন। তা এটার পাশাপাশি তারা তো এই কাজগুলো খুব ভালো জানে, কারো পিছনে প্রোপাগান্ডা করা, কাউকে বটবাহিনী লেলিয়ে দেওয়া বিভিন্নভাবে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক সাফার। সেইখানে তারা কি করলো, এই যে বিএনপি চাঁদাবাজ, এই দখলবাজ, এই সব নিয়ে বিভিন্ন জায়গায় তারা একদম মানে ছড়িয়ে গেল সিরিয়াসভাবে, এবং নিজের কাজ যতটা করলো, নিজেদের নারীদেরকে ঢুকিয়ে দিল বিএনপির বাড়ি বাড়ি, নারীদের ওইখানে ঢুকিয়ে দিয়ে তারা কিভাবে বেহেস্তে যাওয়া যায়, কিভাবে কি করা যায়, আমরা যা করি সব অনৈতিক, এইখানে থাকলে দুজক হবে, এইসব করা শুরু করলো। আর বাইরে প্রোপাগান্ডা, পুরুষগুলো প্রোপাগান্ডা শুরু করলো, এবং যে প্রোপাগান্ডাগুলো এখন পর্যন্ত চলছে। আমি তার মানে বলবো না আমরা এখানে চারজন কেউই আমরা ফেরেশতা না, আমরা মানুষ, আমরা কেউ শয়তানও না, আমরা মানুষ। তো আমাদের মধ্যে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, সব কিছুই হতে পারে, কিন্তু আপনি আপনার সব কিছু বাদ দিয়ে আপনি আমার পিছনে লেগে থাকবেন 24 আওয়ার্স, এটা তো হতে পারে না। তাহলে আমরা তো করলাম না। আপনি মাঝখানে কি করলেন, বললেন আওয়ামী লীগকে, তার প্রায় 15-20 দিন, 1 মাস পরেই আপনি বললেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আরে আওয়ামী লীগ কি আপনার কাছে ক্ষমা চাইছে? যে আওয়ামী লীগ নিয়ে এত কাহিনী, আপনি তার যে আওয়ামী লীগ এক কাপড়ে বিদায় হইতে বাধ্য হইলো, সেই আওয়ামী লীগ যে বলা নাই কওয়া নাই আপনি বললেন। আপনি তো যেমন তেমন একজন, তুষার বললে আমি মাইন্ড করতাম না, শাহেদ বললে মাইন্ড করতাম না, আপনি খোদ আমির উনি বলে ফেললেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। তাহলে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আপনি বিএনপির পিছনে লাগলেন, বিএনপিকে এই যে বলা, এরপরে যে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু আপনি অনেক শিক্ষিত, অনেকখান থেকে পড়ালেখা করে আসছেন, কিন্তু আপনার শরীরে কিন্তু বাঙালি রক্ত বহমান। আপনি কিন্তু বুঝেন বাংলা ভাষা। আপনাকে কি বললে আপনাকে টিস করা হচ্ছে, আর কি বললে আপনাকে সম্মান করা হচ্ছে, আর কেউ না বুঝুক, আপনি কিন্তু ঠিকই বুঝেন। এই যে বলা, ধরেন এনসিপি বা বৈষম্য বিরোধীর পোলাপানদের কথা আমরা মেনে নিলাম, ওরা অনেক কিছুই জানে না পিছনের। আমাদের আন্দোলন যেদিন থেকে শুরু, ওদের অনেকের জন্ম সেই দিন, ওরা অনেক কিছু জানে না, কিন্তু আপনি তো জানেন। আপনি যে এই কাজগুলো করছেন সুকৌশলে, এবং আপনি কি করছেন, একটা বাচ্চার হাতে বন্দুক তুলে দিয়ে বলছেন ফায়ার। তো এনসিপি তো ফায়ার করলে কোন দিকে যাবে সে তো এটা খেয়াল করবে না, আপনি তাদেরকে ব্যবহার করছেন। এখানে কিন্তু এনসিপি কোনো ফ্যাক্টর না আমাদের কাছে, আমাদের কাছে ফ্যাক্টর এনসিপি দিয়ে করাচ্ছে কে? এই যে এনসিপি 2-1 গালাগালি করে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি, এদের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসছে। তার মানে কি আমি কি বুঝতে পারি না যে এই গালাগালিটা কোথা থেকে আমদানি হচ্ছে? আর কই, আর অন্যরা তো গালি দেয় না। একজন তুষারের সঙ্গে নইলেও আমি এই পর্যন্ত 50টা টকশো করেছি, আমি তো, আমার সঙ্গে তো গালির কোনো সম্পর্ক নাই কারো। হ্যাঁ, আমার সঙ্গে অনেকেরই গালির সম্পর্ক নাই, কিন্তু দলকে যখন গালি দেয় আমি নিশ্চয়ই, ও যখন চরমভাবে দলকে গালি দিত আমি নিশ্চয়ই 2 বার ভাবতাম আমি এখানে বসার আগে, কিংবা আমিও যদি ওকে চরমভাবে গালি দিতাম ও 2 বার ভাবতো। তো এই জায়গাগুলো আপনি এরপরে কি করে বললেন যে আমরা বরং অনেক সহনীয়, আমরা আমাদের অতীতকে ভুলি না। অতীতকে মানে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে অপছন্দ করতেন না, উনি সব সময় লিবারেল ছিলেন, লিবারেল হিসেবে উনি দেখতেন যে যুগপৎ আন্দোলন যারা একসাথে করেছিল, সেই কথাটা কিন্তু আমরা মনে রাখি, যেহেতু আমাদের প্রয়াত নেত্রী, আমরা মনে রাখার চেষ্টা করি। কিন্তু ওনারা কি ওনাদের জায়গায় দেখেন, সংসদে একরকম কথা বলে আমরা সঙ্গে আছি, সবসময় থাকবো, আর সংসদের বাইরে ওই দিনের কথাই আপনারা ধরেন, সংসদে একটা শব্দ করলেন না, বাজেট যেদিন আপনার পেশ হলো, পাস না পেশ হলো, বাইরে বিক্ষোভ, একটা শব্দ করলো না, অথচ বাইরে বিক্ষোভ মানি না, মানলাম না। আপা, আপনার কাছে আবার আসবো। এক দফার মালিকানা নিয়ে আসলে অহেতুক বিতর্ক করা ঠিক কিনা, এটি একটি দিক। আর ভারতে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার তিনি যে সুযোগ পেয়েছেন, এর পেছনেও সরকারের ব্যর্থতা আছে, বিরোধী দল সেটি দেখছে। আপনার কাছে কি মনে হয়? প্রথমে এক দফার বিষয় আসি। দেখুন, এক দফা নিয়ে মানে জুলাইয়ের অর্জন যদি আমি দেখি, শেখ হাসিনার পলায়ন যদি দেখি, তাহলে এই পলায়নের পেছনে, আমি তো বললাম ওই দিন জুলাইয়ের কনভেনশনের জাদুঘর উদ্বোধনের দিন ছিলাম, সেখানে প্রধানমন্ত্রী উনি স্পষ্ট করে বলেছেন যে এই জুলাইয়ের অর্জন মালিকানা কারোর একক না, এবং ওখানে তিনি স্পষ্ট করে কার কার অবদান আছে তুলে ধরে, এমনকি সেনাবাহিনীর কথা আলাদা করে বলেছেন। আফজাল, আপনাকে দেখতে হবে যে এই জায়গাটাতে এসে আজকে আমরা যে পৌঁছেছি, ইটস নট ইজি জার্নি ছিল না। 5 তারিখের পর 6 তারিখ প্রথম যে স্লোগানটা আমরা দেখেছি, সেটা হলো নৌকা ধানের শীষ, 1 সাপের 2 বিষ। আওয়ামী লীগের সাথে 2 সাপের 1 বিষ, না 2 সাপের 1 বিষ, আমি এগুলো মনে করতে চাই না। সমস্ত জায়গা থেকে 17 বছরে যে বিএনপি
আমি কেন বিএনপির এইগুলোর কথা বলি, বিকজ আই ওয়াজ দ্য পার্ট অফ দিস জার্নি। উনি যে বললেন যে যখন আমরা আন্দোলন শুরু করছি অনেকের জন্মও হয়নি, ইয়েস আই এগ্রি, বিকজ আপনাকে দেখতে হবে যে আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আপনারা জানেন সেই 2014 সালের ইলেকশনের দিন থেকে আমি বিদ্রোহী। তো 14 থেকে আজকে 24 টানা 10 বছর ননস্টপ চেষ্টা করে গেছি কেমনে বাংলাদেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, ভোটিং রাইটস প্রতিষ্ঠিত হয়। এখন এইটা যদি এসে যারা 2018-র কোটা সংস্কার আন্দোলনেও যাদেরকে আমরা দেখিনি, তারাও যখন এসে বলে যে 24-এ সব অর্জন আমাদের, আমরাই শেখ হাসিনাকে সরাইছি, এবং ছাত্রলীগের হয়ে যারা অত্যাচার নির্যাতন করেছে, জামায়াতের 5 তারিখের পরপরই প্রশাসনের সব জামায়াত ছেয়ে গেল কেন? কারণ দে ডিডন্ট নিড টু রিপ্লেস এনি অ্যাপয়েন্ট এনি নিউ পিপল। ওই প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা লুকিয়েছিল তারাই হঠাৎ করে হর্তাকর্তা হয়ে গেল সবাই, ইচ অ্যান্ড এভরি প্লেসে। সো যারা শেখ হাসিনার সাথে মিলে রাজনীতি করেছে, ছাত্রলীগের সাথে মিলে রাজনীতি করেছে, 5 তারিখের পরে আমাদের অর্জনকে, মানে আমি বিএনপি দলগতভাবে হিসাব নেবে, কিন্তু আমি ব্যক্তি শাহেদ আমার যে সংগ্রাম স্ট্রাগল, আমার মতো যারা আরও নানানভাবে চেষ্টা করে সবাই নাই হয়ে গেল। এই যে অর্জন এবং ক্রেডিট ছিনিয়ে নেওয়ার যে রাজনীতি, সেটা কারা শুরু করেছে বাংলাদেশে আগে, কিভাবে শুরু করেছে, সেই জায়গা থেকে, সেই হতাশাটা থেকে আমাদের তো ইচ অ্যান্ড এভরিডে আমাদের এস্টাবলিশ করতে হয়েছে যে না, 5 তারিখে 16 তারিখে যেদিন আবু সাইদ গুলিবিদ্ধ হন, আবু সাইদকে তারা জামাত শিবিরের কর্মী বলার চেষ্টা করছে, আমরা এগ্রি করি নাই, কিন্তু জামাত যেদিন গুলিবিদ্ধের ওই দিন তো আরো 5 জন গুলিবিদ্ধ হন। ওয়াসিম তাদের একজন। বিএনপি কি ওয়াসিমকে নিয়ে পরের দিন থেকে রাজনীতি করতে পেরেছে কিংবা চেয়েছে, এখনো চায় কিনা? কিন্তু ওই যে জুলাইয়ের ক্রেডিটটা যখন ছিনতাই হয়ে যাচ্ছে, তখন এটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা আমরা বিএনপির ভিতরে দেখছি। দেখার কারণে হয়তো এই বিতর্কগুলো এখন আসছে না। আমরা তো 2 বছর ধরে ভাবছি এটা আমাদের একার, বিএনপি কেন এখন দাবি করবে এটা আমাদের, এই ধরনের একটা বিষয় আছে। তো সেই জায়গায় আমি বলবো সালাউদ্দিন সাহেবের কথাটাই আমি একমত যে না, আমরা যদি এটার ক্রেডিট দাবি করি তাহলে জুলাই কারো থাকবে না। সো লেটস নট ডু ইট, এইটা আমরা একত্রে হোল্ড করি। এবং নাহিদ ইসলামও বলেছেন যে, নাহিদ ইসলামকে ধরেন শিলং সালাউদ্দিন সাহেব, ওনারা এই রাজনীতি করেন, ভারতের দালাল। নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে সালাউদ্দিন সাহেবকে ফর দ্য ফার্স্ট টাইম। সো দিস ইজ হাউ উই ফ্রম দ্য থ্রু দ্য ডিবেট আমরা একে অপরের অবদানকে স্বীকার করার একটা কালচারের দিকে যাচ্ছি, হুইচ ইজ গুড। এইটা। আর আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে ও টাইম নেই, আচ্ছা ঠিক আছে। সংসদে এক আর বাইরে আরেক, আপনার সংসদে সহযোগিতার কথা বলেন কিন্তু বাইরে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, যেটিও প্রধানমন্ত্রী বলেছেন যে এটি আসলে পলাতক ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার একটা প্রবণতা আছে কিনা সেটি আসলে ভাবা দরকার। দেখেন, রাজনৈতিক কর্মসূচিকে যদি আজকে বিশৃঙ্খলা বলা শুরু হয়, তাহলে কিন্তু এটা মানে কার ঘাড়ে গিয়ে শেষ পর্যন্ত পড়বে এটা আমরা জানি না। আরেকটা জিনিস হচ্ছে, পলাতক আওয়ামী লীগ যে কোন দিক থেকে ফিরে আসার চেষ্টা করছে, আপনি তো ভুল জায়গায় তীর মারছেন। মানে বিএনপি পরে আছে যে এনসিপিকে একটু আন্ডারমাইন করে দেখাই এবং এনসিপিকে একটু জামায়াতের এটা সেটা বানিয়ে দিই, তাহলে তারা খুব মানে এটা একটা জাস্ট একটা মনের শান্তি, আর কিছু না। কিন্তু এতে বিএনপির কোনো আসল লাভ হবে না। কোথা থেকে আপনি জিনিসটা আসছে, বিএনপিটা সেন্স করতে পারছে কিনা আপনি দেখবেন। প্রধান দৈনিকে পত্রিকাগুলোতে কী লেখালেখি হচ্ছে জানেন? কলাম লেখা হচ্ছে, বিভিন্ন বিশিষ্ট নাগরিকরা কলাম লিখছেন যে একজন নিষ্ঠুর স্বৈরশাসক দরকার এই মুহূর্তে বাংলাদেশের। এটা কিন্তু ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে ওই স্বৈরশাসক হিসেবে কল্পনা করছেন সেটা না, ওনারা বোঝাতে চাচ্ছেন চাঁদাবাজি এটা সেটা এগুলো। এবং এই যে ঝালকাঠি 1 আসনের এমপি বিএনপি দলীয়, কালকে একটা স্ট্যাটাস দিয়েছেন ভাইরাল অলরেডি, দেখেন উনি কী বলেছেন বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে, যে 6 মাস অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলে যোগদান করিয়েও খাচ্ছেন, মনে হয় দলটা খেয়ে ফেলবেন। এটা হলো বিএনপির ঝালকাঠি 1 আসনের এমপির বক্তব্য, তার দলের নেতাদের ব্যাপারে বলছেন। তাহলে এই জিনিসটাকে এখন এই যে এক ধরনের সিভিল সোসাইটি আছে না, যারা এখনও আওয়ামী লীগ হারানোর বেদনা ভুলতে পারছে না, তারা এখন কি রান্নাবান্না করছে গোপনে গোপনে সেটা বিএনপিকে দেখতে হবে। তারা কিন্তু দেশে আবারও আরেকটা 1-11 ঘটানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপি ভাবছে এনসিপিকে তার প্রধান আক্রমণটা করতে হবে। আপনাকে এটা মনে রাখতে হবে, আমরা যতই বিরোধিতা করি সরকারের, দুইটা জিনিসে আমরা একমত। একটা হচ্ছে রাজনৈতিক এবং গণতান্ত্রিক প্রসেসের বাইরে যে কোনো কিছু মানে বাংলাদেশে আনার চেষ্টা করলে আমরা সেটা রুখে দাঁড়াবো। এখানে বিএনপি আমাদেরকে পাশে পাবে। কিন্তু যারা আজকে বিএনপি মনে করছে, যাদেরকে বন্ধু ভাবছে, পত্রপত্রিকায় মিডিয়া এই যে
পুরনো আওয়ামী লীগের যারা এখনো অ্যাসেটগুলো রয়ে গেছে তারা কিন্তু পত্রিকায় লিখে বাংলাদেশে আরেকটা মানে অরাজনৈতিক এবং দ্রব্যসন্ধিমূলক প্রসেসকে হাওয়া দিচ্ছে, মানে ফ্যানিং করছে। এদিকে কিন্তু বিএনপির হুঁশ নাই যে আপনি তাদেরকে কেন স্পেস দিচ্ছেন, তাদেরকে কেন আপনি এম্পাওয়ার করছেন, এটা করে আপনার লাভ নেই, কোনোদিন তারা আপনার কথা বলবে না। তো এইখানে আমি মনে করি যে তাদের মনোযোগ দেওয়া উচিত। আমরা পলিটিক্যাল প্রসেসটাকে আপহোল্ড করতে চাই, ডেমোক্রেটিক প্রসেসকে আপহোল্ড করতে চাই। সরকারের সমালোচনা থাকবে। আপনি জানেন বাজারে কি আলোচনা হচ্ছে, যে 2 বছর টিকতে পারবে কিনা সরকার, এবং এই আলোচনাটা মানে আইরনিক্যালি বিএনপির একাংশকে ভীত করেছে। এবং তারা ওই যে খাইয়ের যে কথাটা এই যে মাননীয় সংসদ সদস্য বলেছেন ঝালকাঠি 1-এর, এই যে তাদের মধ্যে যে এরকম হে মানব জাতি তোমাদের বড়ই তাড়াহুড়া শুরু হয়েছে, যে এটার কারণ কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে হয়তো আমরা 2 বছর বেশি থাকতে পারবো না। কিন্তু আমরা তো চাই যে সরকার মেয়াদ পূর্ণ করুক, কারণ এটা একটা নির্বাচিত সরকার। তাহলে কারা আপনার মধ্যবর্তী নির্বাচনের আলাপটা নিয়ে আসছে, কারা আপনার 2 বছর আলাপ নিয়ে আসছে, আপনি পারলে তাদেরকে খুঁজে বের করেন। বিরোধী দলের দিকে এত কামান দাগিয়ে লাভ নাই। জি মনিয়াপা, বাজারে আলাপ যে এই সরকার 2 বছর থাকতে পারবে কিনা আপনি শুনেছেন কিনা বা আপনার ভীত কিনা? দেখেন, বাজারের আলাপ তো এটা বাজারেই থাকে। কারণ আপনার মনে আছে, আমি প্রমাণ ছাড়া কথা কম বলি, আপনার 8-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, গেল কোনো মতো 5 বছর, 14-তে যখন বিনা ভোটে নির্বাচন করলো, মানে একচেটিয়া, তখন বললো যে এই সরকার, তারা নিজেরাই বলেছিল যে আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের জন্য, শুধুমাত্র আইন মানার জন্য নির্বাচন করেছিলাম। 5 বছরের 5 সেকেন্ড আগেও তারা যায় নাই। 18-তে যখন নিশিরাতে নির্বাচন করলো, তখনও বাজারের কথা এরকম ছিল যে কয়দিন এই সরকার, কয়দিন, আমি নিজেও তাই মনে করতাম। তো তারপরেও কিন্তু 5 বছরের 1 মিনিট আগেও যায় নাই। 24-এ আসার পরে বরং নিস্তব্ধতা ছিল এক ধরনের। তখন মনে হয়েছিল ভেতরে ভেতরে যে ওই যে প্রতিদিন বাগে খায়, একদিন বাগে খাবে, সেদিন টের পাবে না। তো আমি বলছি যে বাজারে যে আলাপ, বাজারের আলাপ সবসময় ঠিক হয় না। আর একটা সরকারকে যখন এই এনসিপি নেতা নাহিদ বলেছিলেন 2 মাসের, বিএনপি সরকারকে বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় সরকার নাকি। সরকারের বয়স কত? 2 মাস। আপনার জনপ্রিয়তা মাপারই কোনো নিক্তি জেনে হয় নাই। তো অতএব এই যে কথাটা বলছে তুষার, আমি তার সাথে একমত। যদি কিছু হয় বিএনপির, ওই আমি কি একাই হেরেছি, তুমিও কি একটু হারোনি, আমাদের অবস্থা কাহিল হলে তাদের অস্তিত্ব সংকটে ভুগবে। তারা জামাত তার অস্তিত্ব সংকটে ভুগবে। তাদের প্রয়োজনেই বিএনপি যেভাবে টিকে থাকতে পারে সেই চেষ্টা তাদের করতে হবে। হ্যাঁ, সমালোচনা হবে, ছায়া সরকার হবে, একদম নিচ্ছিদ্র আলোচনা হবে, টুকটাক ঝগড়াঝাটি হবে, কিন্তু তার মানে এই না যে এক দফায় যেতে হবে। তার মানে এই না, কারণ ওই জুজুর ভয়, যেটা জুজু কিন্তু সব জায়গায় চলমান, বহমান, দাঁড়িয়ে আছে আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে। তার প্রকৃষ্ট উদাহরণ হাদিকে যে ছেলেটা শুট করেছে, সে হাদি প্রথমেই তার সবচেয়ে কাছে আগে পৌঁছেছে। তারপরে কতটা পৌঁছেছে যে তাকে গার্ড অফ অনারের মতো নিয়ে যাচ্ছিল, এবং কতটুক গার্ড অফ অনার দিয়েছিল যে কানের কাছে হাতটা নিয়ে তাকে গুলি করেছে। সো এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সেই দিনও আমি বলেছিলাম, আমাকে গালাগালি করেছিল, আজকেও বলছি, এইখান থেকে শিক্ষা নিতে হবে যে কে তৈরি করলো, কার প্রয়োজন লাগলো। বেশি প্রয়োজন খাটাতে গেলে কিন্তু পরে আসল নিয়ে টানাটানি শুরু হবে, কিছুই থাকবে না। তাই বলছি, আমিও টিকে থাকি, দেশটা টিকে থাকুক, দেশের গণতন্ত্র শক্তিশালী হোক, আপনিও টিকে থাকেন, আমরা এই রাজনীতিটা করতে পারি। বহু বছরের গণতন্ত্র এখানে একদম এবড়ো থেবড়ো হয়ে গেছে। গণতন্ত্রের শেষ প্যারাকটা ঠুকেছে শেখ হাসিনা। সেই জায়গা থেকে উত্তরণের রাস্তা একমাত্র একটাই, টানা 1-2 বার একটা সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা। শাহেদ ভাই, যদি কিছু হয় বিএনপির, বাকিদের কি হবে? 1 মিনিট সময় আছে। যদি কিছু হয় বিএনপির, বাকিদের কি হবে? ঠিক আছে, আমি এতটা নৈরাশ্যবাদী না, মানে ওইরকম না বিএনপির কি হবে বলে বাকিদের। মনিয়াপা বললো তো, মনিয়াপা বলছেন, মনিয়াপার এতে আমার কথা হচ্ছে যে আপনাকে দেখতে হবে পলিটিক্যালি আওয়ামী লীগ ইজ এ ডেড ফোর্স উইথ দ্য ডেড লিডারশিপ। শেখ হাসিনার এই বাংলাদেশে ফিরে আসার কোনো সায়েন্টিফিক তরিকা নাই বাংলাদেশে। এটা আমিও মনে করি, 100%। শেখ হাসিনাকে বাদ রেখেই আমাদের চিন্তা করতে হবে আগামী দিনের রাজনীতি। আমার একদম ক্লিয়ার স্ট্যান্ড। আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্যাপিটাল আছে, আমি বারবার ফ্রম দ্য ডে অন থেকে বলছি, আপনাকে মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করতে হবে, হুইচ ইজ বিএনপি ডুইং ফ্যান্টাস্টিকলি।
আপনাকে সংখ্যালঘু নিরাপত্তা দিতে হবে, হুইচ ইজ বিএনপি ডুইং ফ্যান্টাস্টিক্যালি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নির্বাচনের পরে একটা হিন্দু নির্যাতিত হয় না, এমন কোনো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হয় না, এবার হয়েছে এবং তারা সুরক্ষিত আছে। আপনাকে কালচারাল ফ্রিডম এনশিওর করতে হবে। আজকে জুলাইকে কেন্দ্র করে এনসিপি বিএনপি সারা বাংলাদেশ জুড়ে কয়েকশো কনসার্ট করছে। ইট হ্যাজ টু বি কিপ আপ। আওয়ামী লীগ ফিরে আসবে কোন রাস্তায়, কার রাস্তায়? একজন মানে এটা বললে খারাপ শোনায়, বাংলাদেশের রাজনীতিতে ওকে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন হয়তো টিকে থাকবে, বাট নট আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা। সো ওই যে টিকে থাকার ভয়, জুজুর ভয়, এগুলা আপাতত করা ঠিক হবে না বলে আমি মনে করি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।